এসএসসি পরীক্ষার্থী 2026 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা আছো তাদের ঢাকা বোর্ডে বিভিন্ন সময় এই প্রশ্নটা বারবার বিভিন্নভাবে ঘুরে ফিরে আসে। তো আজকে আমরা সেই ইম্পর্টেন্ট প্রশ্নটা সলভ করব। আর এই ইম্পর্টেন্ট প্রশ্নটা এইবারও যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য আসার সম্ভাবনা প্রায় 90% বলা চলে। তো আজকে আমরা সেই প্রশ্নটার সমাধান করব। আর এই প্রশ্নটা কিভাবে পরীক্ষার খাতার ভিতরে লিখলে খুব অল্প সময়ের ভিতরে দ্রুত অ্যান্সার করতে পারবো সেটাও আমরা শিখব। তো প্রশ্নের প্রথমে উদ্দীপক পড়ি। উদ্দীপকে আছে লিগ্যাল এইড নামে জনাব আসফিয়া 2 মে 2025 তারিখে তার আইন ব্যবসা চালু করেন। প্রথম মাসের ঘটনাগুলো ছিল নিম্নরূপ: মে 2 আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করে। মে 4 অফিস ভাড়া পরিশোধ করে 18,000 টাকা। মে 8 ধারে সেবা সরঞ্জাম ক্রয় করে 40,000 টাকা। মে 12 মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হয় 90,000 টাকা। মে 16 অফিস কর্মচারীদের বেতন পরিশোধ 10,000 টাকা। মে 25 ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লক্ষ টাকা। মে 27 মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 60,000 টাকা। মে 30 বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। তো কত চাইছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। খতে বলছে মাস শেষে জনাব আশফিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, এবং গতে বলছে মে মাসের 8, 12, 25 ও 30 তারিখের লেনদেন ধারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। এই অঙ্কটা ঢাকা বোর্ডে বিভিন্ন সময় বিভিন্নভাবে একটু ঘুরিয়ে ফিরে আসছে। তো তোমরা যদি এই অঙ্কটা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো আর কিভাবে দ্রুত সময় সমাধান করা যায় যদি চেষ্টা করতে পারো, তাহলে আশা করা যায় এখান থেকে 10 নম্বর 100% কমন ফলায় ফেলতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা বের করব হইতেছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয়। তো প্রথমে যেই নঙে প্রশ্ন থাকতে পারে, হইতে পারে 3 নঙে বা 4 নঙে প্রশ্ন আসে। তো আমরা ধরলাম এই প্রশ্নটা 3 নঙে আসছে। তো আমরা প্রথমে লিখব 3 নং ক। অবশ্যই টাইটেল হিসাবে লিখব সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয়। তো সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করার জন্য সর্বপ্রথম খুঁজতে হবে আমরা কবে সেবা সরঞ্জাম কিনছি বা কবে সেবা সরঞ্জাম ক্রয় করছি। তো 2 তারিখে আইন পেশায় বিনিয়োগ করছে, 4 তারিখে অফিস ভাড়া পরিশোধ করছে, মে মাসের 8 তারিখে ধারে সেবা সরঞ্জাম ক্রয় করছে 40,000 টাকা। তো সর্বপ্রথমে আমরা লিখব এখানে 2025 সাল মে মাসের 8 তারিখ সেবা সরঞ্জাম ক্রয়। সেবা সরঞ্জাম ক্রয় করা হয়েছে 40,000 টাকা। এরপরে আমরা পড়ব সেবা সরঞ্জামের আর কবে কবে লেনদেন সংগঠিত হয়েছিল। মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হয়েছে, সেবা সরঞ্জামের সাথে সম্পর্কিত না। অফিস কর্মচারীদের বেতন পরিশোধ সেবা সরঞ্জামের সাথে সম্পর্কিত না। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, এটাও না। মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হয়েছে, এটাও না। বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা, মে মাসের 30 তারিখে দেওয়া। তো লিখব মে 30। এখানে যেহেতু মূল্য পরিশোধ করা হয়েছে তাই একটা বিয়োগ চিহ্ন দেবো আর লেখা দিব মূল্য পরিশোধ। মূল্য পরিশোধ করা হয়েছে 30,000 টাকা। তাহলে আমার কাছে অপরিশোধিত মূল্য পাবে 40,000 টাকা। শেষ। ক নম্বরে 2 পাওয়া গেল। খতে চাওয়া হয়েছে মাস শেষে জনাব আশফিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তো মালিকানা সত্ত্ব নির্ণয় করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে 3 নং মালিকানা সত্ত্ব নির্ণয়। তোমরা যে বাচ্চারা অনেক সময় যে কাজটা করে থাকে, বেশিরভাগ বাচ্চাদের আমি দেখি এরকম টাইটেল দেয় না, ডাইরেক্ট ছক আঁকে আইকা শুরু করে দেয়, যেটা করলে অনেক সারি নাম্বার কাইটা দেয় সেটার জন্য। তা আমরা এই কাজটা করব না, আমরা তারিখ ছক আঁকার পাশাপাশি অবশ্যই উপরে টাইটেল দিব। তো সেইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো মালিকানা সত্ত্ব নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র আছে। মালিকানা সত্ত্ব মানে হইতেছে ওনার ইকুইটি। ওনার ইকুইটির ভিতরে কী কী থাকে? ক্যাপিটাল থাকে মানে মূলধন, রেভিনিউ থাকে মানে আয়, এক্সপেন্স থাকে মানে ব্যয়, আর ড্রয়িংস থাকে মানে উত্তোলন। তার মানে মালিকানা সত্ত্ব বের করার জন্য এই উদ্দীপকের ভিতরে আমাদের যত মূলধন আছে, এই মূলধনের সাথে যত ধরনের আয় আছে সেই আয়গুলা যোগ করব, যত ধরনের ব্যয় আছে সেই ব্যয়গুলা বিয়োগ করব, এবং যত ধরনের উত্তোলন আছে সেই উত্তোলনগুলোও বিয়োগ করব। তো চলো খুঁজি কোথায় কোথায় আমাদের মূলধন, উত্তোলন, আয়, ব্যয় এই ধরনের এন্ট্রি সমূহ আছে। মে মাসের 2 তারিখে আইনি পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করছে। তাহলে এখানে লিখব 2025 সাল মে মাসের 2 তারিখ বিনিয়োগ 1 লক্ষ টাকা।
অফিস ভাড়া পরিশোধ করলে আমাদের প্রতিষ্ঠানের জন্য ব্যয় হয়, তাই এই ব্যয়ের টাকাটা আমরা বিয়োগ করে দিব 18,000 টাকা। আর বিয়োগ করতে হলে অবশ্যই মাইনাস চিহ্ন দিয়ে দিতে হবে, ব্রেকেট দিয়ে মাইনাস চিহ্ন বোঝানো হয়। মে মাসে 8 তারিখে ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হয়েছে। সেবা সরঞ্জাম ক্রয় করা হয়েছে, কিন্তু সেবা সরঞ্জাম হইতেছে আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ। তো সম্পদ ক্রয় করলে ব্যয় হয় না, তাই এই এন্ট্রিটা আমাদের এই মালিকানা সত্ত্বের ভিতরে আসবে না। 12 তারিখে বলছে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 90,000 টাকা। যদি আইনি সেবা দেওয়া হয় সেইখান থেকে আমাদের প্রতিষ্ঠানের জন্য আয় হয়। আয় মানে রেভিনিউ। তো রেভিনিউ আমাদের প্রতিষ্ঠানে মালিকানা সত্ত্ব বাড়ায়, তাই আমরা এটা যোগ করব। তারপরে 12 তারিখের পরে আছে কি অফিস কর্মচারীদের বেতন পরিশোধ 10,000 টাকা। বেতন পরিশোধ করলে আমাদের প্রতিষ্ঠানের জন্য ব্যয় হয়। ব্যয় হইলে মালিকানা সত্ত্ব থেকে সেটা কমে যাবে। তাই 16 তারিখ বেতন, কত টাকার বেতন পরিশোধ করা হয়েছে? বেতন পরিশোধ 10,000 টাকা, তাই বিয়োগ করে দিব 10,000 টাকা 16 তারিখ। তারপরে বলছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। ব্যাংক থেকে ঋণ নিলে আমার নগদ টাকা বাড়ে আর দায় বাড়ে, যা আমার মালিকানা সত্ত্বকে কোনোভাবেই প্রভাবিত করে না, তাই এই এন্ট্রিটা এখানে আসবে না। তারপরে আছে মে মাসের 27 তারিখ মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো। ধারে আইনি সেবা দিলেও আমাদের কি হয়? প্রতিষ্ঠানের জন্য আয় হয়, তাই এই আয় আমাদের যোগ হবে। তাই মে মাসের 27 তারিখ এটা যোগ হবে ধারে সেবা প্রদান। কত টাকার ধারে সেবা প্রদান করা হয়েছে? 60,000 টাকা, তাই যোগ হবে 60,000 টাকা। তারপরে কি আছে? বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। বাকিতে মূল্য পরিশোধ করাতে আমার নগদ টাকা কমে গেছে, আর যেই পাওনাদার ছিল তাকে টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে। তো পাওনাদার কমে গেছে মানে দায় কমে গেছে। তো নগদ টাকা কমে যাওয়াতে সম্পদ কমে গেছে, আর দায়ও পরিশোধ হয়ে যাওয়াতে আমার দায় কমে গেছে, যা আমার মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে নাই। এই পর্যন্তই ছিল। তো এই পর্যন্তই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। তো এইখানে আমাদের যদি এখন ক্যালকুলেশন করি তাহলে কত টাকা আসবে? 1 লক্ষ বিয়োগ 18,000 যোগ 90,000 বিয়োগ 10,000 যোগ 60,000, 2,22,000। তো আমাদের মালিকানা সত্ত্ব আসছে 2,22,000। অঙ্ক শেষ হয়ে গেলে অবশ্যই যে টেনে দিতে হবে। আমাদের খ এখানেই শেষ। এবার চলে যাই গতে বলতেছে মে মাসের 8, 12, 25 ও 30 তারিখের লেনদেন ধারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তো ঠিক আছে, আমরা হিসাব সমীকরণের প্রভাব দেখানোর আগে অবশ্যই উপরে লেখা নিব 3 নং গ। কোম্পানির নাম লেখা নিব। কোম্পানির নাম কি? জনাব আশফিয়া। বিবরণী ছক। তারপরে ছক আঁকা শুরু করব। ছক কীভাবে আঁকবো? যেহেতু আমাদের বলে দিছে 4টা এন্ট্রির কথা, তো 4টা এন্ট্রি আমরা কিভাবে করব? 1, 2, 3, 4। তারপরে এখান থেকে ছক করব। প্রথমে দিব একটা মন্তব্যের ঘর, তারপরে দিব হইতেছে মালিকানা সত্ত্বের জন্য ঘর, এরপরে দেব দায়ের জন্য 2টা ঘর, তারপরে এইভাবে, এরপরে একটা সমান সমানের ঘর, এরপরে এই পাশে দিব তারিখের ঘর, এরপরে এটা পুরাটা সম্পদকে 4 ভাগে ভাগ করব। কারণ আমার অনেক সময় প্রশ্নের ভিতরে 3টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে। এসএসসি স্টুডেন্টদের জন্য সর্বোচ্চ 4টা থাকে, এর বেশি থাকে না। তো এইভাবে আমরা চাইলে 1 মিনিটের ভিতরেই ছক করে ফেলতে পারবো। আচ্ছা, তো শুরু করি। প্রথমে কি আছে? তারিখ, এরপরে এখানে হচ্ছে সম্পদের ভিতরে সর্বপ্রথম নগদই দিয়ে দিব, কারণ সবসময় নগদ টাকাই থাকে। এরপরে এখানে সমান সমান বাকিগুলো এন্ট্রি পড়বো আর এর সাথে সাথে দিব। এখানে লিখে দিব দায়। দায়ের পাশে আমাদের 2 ধরনের দায় থাকে। একটা থাকে হচ্ছে পাওনাদার, আরেকটা থাকে হইতেছে আপনার ঋণ। এরপরে এখানে থাকবে হচ্ছে মালিকানা সত্ত্ব, এখানে থাকবে মন্তব্য। অনেকে মন্তব্য দেয়, অনেকে দেয় না, কিন্তু এই মন্তব্যের ঘরটা শুধু মালিকানা সত্ত্বের জন্য, কারণ মালিকানা সত্ত্বের ভিতরে 4 ধরনের উপাদান আছে। কি কি? মূলধন, তারপরে আয়, ব্যয়, উত্তোলন। তো সেটা কোনটা সেটা বোঝানোর জন্য মন্তব্যের ছকটা দেওয়া হয়। তারিখ যেহেতু দেওয়া আছে, আমরা শুরুতেই তারিখগুলো দিয়ে দিব 8, 12, 25, 30।
তাহলে আমাদের করতে বেশি সময় লাগবে না। তো চলো শুরু করা যাক। প্রথমে 8 তারিখে বলছে ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হয়েছে। তো সেবা সরঞ্জাম ক্রয় করলে সম্পদের ঘরে আমাদের একটা নাম দিতে হবে, সেবা সরঞ্জাম। আচ্ছা, ধারে যেহেতু সেবা সরঞ্জাম ক্রয় করা হয়েছে, আমাদের 40,000 টাকার সেবা সরঞ্জাম বৃদ্ধি পাইছে। আর ধারে ক্রয় করাতে পাওনাদার বৃদ্ধি পাইছে 40,000 টাকা, কারণ আমি টাকা পরিশোধ করি নাই, তাকে টাকা ছাড়াই তার কাছ থেকে সেবা সরঞ্জাম কিনে নিয়ে এসে পড়ছি। এই চলে গেল আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী। 12 তারিখে বলছে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 90,000 টাকা। যদি মক্কেলদের নগদে আমি সেবা দিয়ে থাকি, সেইখান থেকে আমার 90,000 টাকা নগদে আমার নগদ টাকা বাড়াইছে প্রতিষ্ঠানের। আর মালিকানা সত্ত্বের ভিতর আমার আয় হয়েছে 90,000 টাকা। এইখানে আয় হিসাবে 90,000 টাকা বাড়ানো দেখাই দিব। তারপরে 25 তারিখে বলতেছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1,00,000 টাকা। ব্যাংক থেকে যদি ঋণ নেই তাহলেও আমার নগদ টাকা বাড়বে 1,00,000 টাকা। আর দায় মানে ঋণের টাকা বাড়বে হইতেছে 1,00,000 টাকা। এরপরে 30 তারিখে বলতেছে বাকিতে ক্রয়কৃত সেবা সরঞ্জামে মূল্য পরিশোধ করে দিছি। তো যেহেতু আমি 30,000 টাকা মূল্য পরিশোধ করে দিছি, তাই 30,000 টাকা আমার নগদ কমে যাবে, আর পাওনাদার কমে যাবে আমার 30,000 টাকা। আচ্ছা, এইভাবে করার পরে গিয়া এখন আমরা কি করব, আরও 2টা ছক করব। একটা ছক হবে হইতেছে আপনার এই টাকাগুলার যোগফল নামানোর জন্য। আর আরেকটা ছক হইতেছে আপনার মোট ফলাফলের যোগফল নামানোর জন্য। এখানে জেড টেনা দিব। তাহলে কত হয়, 90,000 আর 1,00,000, 1,90,000, 1,90,000 থেকে 30,000 চলে গেলে 1,60,000 টাকা নগদের ভিতরে। 40,000 টাকা থাকবে সেবা সরঞ্জামের ভিতরে। 40,000 বিয়োগ 30,000, তাহলে 10,000 থাকবে। এখানে ঋণের থাকবে 1,00,000 টাকা। এখানে মালিকানা সত্ত্বের ভিতরে আয়ের থাকবে 90,000 টাকা। এবার আমরা যোগ করে দেখি টোটাল সম্পদের সাথে টোটাল মালিকানা সত্ত্ব মিলল কিনা। তো সম্পদের ভিতরে আছে 1,60,000 টাকা যোগ 40,000 টাকা, তাহলে আমার সম্পদ হইল 2,00,000 টাকার। এবার মালিকানা সত্ত্বের ভিতরে যদি দেখি, তাহলে 10,000 আর 90,000 1,00,000, 1,00,000 আর 1,00,000 2,00,000 টাকা। তাহলে মিলে গেছে আমার মালিকানা সত্ত্ব। তো দেখতেই পারলা কিভাবে খুব অল্প সময়ের ভিতরে এইখানে 10 নাম্বার আমরা নিয়ে আসতে পারবো পরীক্ষার ভিতরে, যদি প্র্যাকটিস করি বাসায় আর এইভাবে চেষ্টা করি। তো এরকম আরও কিছু শর্টকাট আর ইম্পর্টেন্ট সাজেশন আমি প্রায় চেষ্টা করব দেওয়ার জন্য। তো তোমাদের যদি কোনো অধ্যায় বা কোনো স্পেশাল কোনো অঙ্কের জন্য এরকম সমাধান প্রয়োজন পড়ে, তো অবশ্যই কমেন্টে জানাবা। আমি চেষ্টা করব সেইটার উত্তর পরবর্তী কোনো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝানোর জন্য। তো এরকম আরও কন্টেন্ট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে। আর প্রতিদিন তোমাদের যেই সমস্যা বা কোনো ইম্পর্টেন্ট সাজেশন প্রয়োজন পড়লে সেইগুলো নিয়ে আলোচনা করব। আস্তে আস্তে চেষ্টা করব এইভাবে আগাইতে এসএসসি বেচের যারা 2026 পরীক্ষার্থী আছো তাদের জন্য অ্যাকাউন্টিং যে সবচেয়ে কঠিন যে অঙ্কগুলো, যে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, সেই আর্থিক অবস্থার বিবরণীরও সমাধান দেওয়ার জন্য। কারণ ওই অধ্যায়টা এমন বাচ্চারা সবচেয়ে বেশি ভয় পায়, যা দেখছি আমি আমার 10 বছরের পড়ানোর অভিজ্ঞতার ভিতরে। তো চেষ্টা করব সেটার একটা ইম্পর্টেন্ট সাজেশন, মানে যেই অঙ্কটা সবচেয়ে বেশি আসার সম্ভাবনা আছে সেটার একটা প্রশ্ন বানায়া সেটা সমাধানও করানোর জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।